এই বর্ডারে অনেক ছোটখাটো যুদ্ধ হয়েছে এবং সবচেয়ে বড় যুদ্ধ যেটা হয়েছিল সেই 2001 বা 2000 সালের বড়াইল বাড়ি যুদ্ধ। এখানেও আমাদের প্রতিবেশী বিএসএফ পরাজিত। 1986 থেকে 88 সাল পর্যন্ত প্রায় আড়াই বছর এই তিনখানায় কর্মরত ছিল। তো আমারও মোটামুটি বিডিএ সম্পর্কে ভালোই ধারণা আছে। আমাদের দেশে একটি চিহ্নিত বুদ্ধিজীবী এবং সময় সময় কিছু বিডিআর সদস্য প্রায় বলে থাকেন যে বিডিআর একটি স্বতন্ত্র সেপারেট বাহিনী, সুতরাং এই বাহিনীতে তার নিজস্ব অফিসার থাকতে হবে। তাতে কি হবে? কথাটা খুব যুক্তিসঙ্গত যে এখানে একটা ভ্রাতৃত্ববোধ হবে এবং কমান্ড এন্ড কন্ট্রোল খুব ভালো হবে। কথাটা শুনতে খুব সুন্দর লাগে। আসুন আমরা ইতিহাস থেকে এটা বিশ্লেষণ করি। 1947 সালে যখন আমরা স্বাধীন হলাম, অনেকে তো বলে যে আমরা স্বাধীন হইনি, তখন এই পূর্ব পাকিস্তানে বা তখন তো বলা হতো ইস্ট বেঙ্গল 14 ইনফ্যান্ট্রি ডিভিশন এর মাত্র 2টি পাঞ্জাব রেজিমেন্ট আমরা পেয়েছিলাম, মাত্র 2টি ব্যাটালিয়ন এই পুরো ইস্ট বেঙ্গলের জন্য। অপরদিকে পাকিস্তান পেয়েছিল 6টি ইনফ্যান্ট্রি ডিভিশন, 2টি আর্মড ডিভিশন, আরো ছোট ছোট ডিভিশন। এর তুলনায় ভারতীয়রা অনেক বড় একটা আর্মি পেয়েছিল। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম থেকেই পাকিস্তানের সেনাবাহিনী অনেক দুর্বল ছিল এবং পূর্ব পাকিস্তান তো ছিলই না। তো যাই হোক, এই এত বড় শত্রুর মোকাবেলা আমরা কিভাবে করব? তো তখন পাকিস্তানের দ্বিতীয় সেনাপ্রধান একজন ব্রিটিশ নাগরিক, উনি জেনারেল ডগলাস ডেভিড, উনি বললেন Battle of East Bengal could be fought in the West Punjab if war breaks out. পরবর্তীকালে এটাই পাকিস্তানের ডিফেন্স ডক্ট্রিন, the defense of the east lies in the west. ফলে তারা চিন্তা করলো যে কিভাবে পূর্ব পাকিস্তানকে ডিফেন্ড করা যায়। 1948 সালের দিকে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল কে পুনর্গঠিত করে এবং কলকাতা মুসলিম আর্ম পুলিশ দিয়ে নতুনভাবে ইস্ট পাকিস্তান রাইফেল গঠন করা হয়। পাকিস্তান থেকে প্রায় 1000 খানেক অবসরপ্রাপ্ত সৈনিকদের এখানে নেওয়া হয়। এভাবে ইস্ট পাকিস্তান রাইফেলসের পদযাত্রা শুরু হয় এবং তখন থেকে এই সেনাবাহিনীকে ইপিআর, যেটাকে আমরা বলি অন ডেপুটেশন বা অন সেটেলমেন্ট হিসেবে হয়ে আসছে। এবং আমি যতটুকু জানি পাকিস্তানেও রেঞ্জের ওখানেও একই পদ্ধতি চালু ছিল। যাই হোক, এই পূর্ব পাকিস্তানে তখন এই সেনাবাহিনীর নেতৃত্বে অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়। তার মধ্যে লাঠিটিলা, দহগ্রাম, লক্ষ্মীপুর, আশালন এবং বড়বাড়িতে অনেক যুদ্ধ হয় এবং এখানে প্রমাণিত হয় যে ইপিআর এর সামনে ভারতের বিএসএফ এটা কোনো শক্তি না। পরবর্তীকালে যখন আমরা স্বাধীন হলাম 71 সালে, এই বর্ডারে অনেক ছোটখাটো যুদ্ধ হয়েছে এবং সবচেয়ে বড় যুদ্ধ যেটা হয়েছিল সেই 2001 বা 2000 সালের
বড়ের বাড়ি যুদ্ধ, এখানেও আমাদের প্রতিবেশী বিএসএফ পরাজিত। আমরা অনেকে শুনে থাকি যে সে সময় মাত্র 16 জন বিএসএফ এর সৈন্য নিহত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা মাত্র 16 জন নয়, এটা প্রায় 400 জনের মতো, যেটা আমরা অনেকে বলি না বা বিভিন্ন সংবাদপত্রে আসে নাই, কিন্তু সঠিক অর্থ হচ্ছে প্রায় 400 জন। এখানে শুধু বিএসএফ না, এখানে ভারতীয় অনেক সৈন্য যারা ছদ্মবেশে বিএসএফ এর ছিল। বাংলাদেশ সম্পর্কে বা ইপিআর বা বিডিআর সম্পর্কে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবসময় ষড়যন্ত্র করে আসছে। আমরা দেখি যে 1971 সালে যখন এই ইপিআর এর একটা অনেক অবদান আছে এই মুক্তিযুদ্ধে, তারা যখন যুদ্ধ করে একত্রিত হলো এই পিলখানায় 1972 সালে, তখন ওই ষড়যন্ত্র হিসাবে সঠিক সংখ্যাটা বলতে পারছি না, প্রায় 20 থেকে 30 জন প্রায় 20 থেকে 30 জন বিএসএস ক্যাডার তাদেরকে পিলখানায় সংযুক্ত করা হলো এবং ওদের ট্রেনিং তখন চলছিল এবং ভবিষ্যতে এদেরকে বিডিআর অফিসার হিসাবে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু খবর আসলো যে ইপিআর সৈন্যগুলো তাদেরকে গ্রহণ করবে না। এই নিয়ে এই 72 সালে অনেক গন্ডগোল হয়। শেষ পর্যন্ত শেখ মুজিব উনিও চেষ্টা করলেন, হলো না, তখন জিয়াউর ওসমানীকে সেখানে পাঠানো হলো যে যা তুই এটাকে সলভ কর। এই জিয়াউর ওসমানী পিলখানায় যাওয়ার পরে এই সৈন্যদের বুঝানোর পরে মোটামুটি সিদ্ধান্ত হয় এবং তারপরে যে এই বিএসএফ ক্যাডার অফিসার গুলো ছিল তাদেরকে তুলে নেওয়া হয় বা নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল শেয়ার দত্তকে এই বাংলাদেশ রাইফেলের ডিজি করা হয় এবং তখনই সিদ্ধান্ত হয় যে এই বিডিআরকে তাদের নিজস্ব অফিসার থাকবে না, এই আর্মি থেকে অফিসার গুলো যায় সেখানে কমান্ড করবে। আমার যে পয়েন্টটা ছিল, অনেকে অনেক কথাই বলতেন যে আজকে এই বিডিআর আর্মি থেকে যে অফিসার গুলা যায় এবং তারা যে লিডারশিপ দেয়, এটা নিঃসন্দেহে ভারতের তুলনায় অনেক ভালো। আমি অনেকবার এদের সাথে মিটিং হয়েছে, যেহেতু পিলখানায় আমি ছিলাম 3 বছর, প্রতি বছর তাদের অফিসার এখানে এসেছিল বিএসএফ এর, আমরাও গিয়েছি ভারতে। তো তাদের স্ট্যান্ডার্ড এবং আমাদের স্ট্যান্ডার্ড এটা কল্পনা করা যায় না। এটা তো গেল পিলখানা হাই লেভেলে, কিন্তু ইভেন বর্ডার লেভেলেও যে আমাদের মেজর ক্যাপ্টেনরা যে সৈন্যদের যে লিডারশিপ দেয়, এটা কল্পনা করা যায় না। আর তাছাড়া ভবিষ্যতে যদি কোনোদিন যুদ্ধ লাগে, তাহলে এই সেনাবাহিনীর সাথে এই বিডিআর এর সৈন্যরা অতি দ্রুত গতিতে সময় তারা আমাদের সাথে মার্চ করবে এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে রক্ষা করার চেষ্টা করব, সেটাই হচ্ছে উদ্দেশ্য। ধন্যবাদ। সবাই উপস্থিতি এবং অতিথি পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।